ওকে, আজ আমরা শুরু করছি হচ্ছে আমাদের বৃত্তের প্রথম লেকচার। অ্যান্ড 4A দিয়ে শুরু হবে। প্রথমে বৃত্তের কিছুটা বেসিক দিয়ে দেন হচ্ছে আমরা বৃত্তের মেইন যে অঙ্ক আছে সেগুলোতে হচ্ছে চলে যাব। ওকে, সো আমরা বৃত্ত শুরু করছি। সো একটা বৃত্ত ধরলাম, এটার কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র 0 0। আমি এইখান থেকে এটা টানলাম, এটাকে কি বলে, ব্যাসার্ধ বলতেছি। তো ব্যাসার্ধটা হচ্ছে আর। তো আমি ধরলাম এই বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই ধরলাম। এখন তুমি বলতে পারো এই যে ওপি, এই দূরত্বটা সমান হচ্ছে আর, বা এখান থেকে যদি আমি ওপি স্কোয়ার করে দিই তাহলে লেখা যায় এটা। তাহলে ওপি এই দূরত্বটা যা হবে জাস্ট রুটটা বাদ দিয়ে লিখবো। তাহলে এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। বা এইখান থেকে আমি যে জিনিসটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। ওকে, যদি আমাদের এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার হচ্ছে। এখন এইটার কেন্দ্র, যার কেন্দ্র কত, যার কেন্দ্র হচ্ছে এখান থেকেই দেখতে পাচ্ছ 0 0, যার কেন্দ্র 0 0 ও ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর। এখন আমি যদি বলি যেমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাতে চাই, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 0 0 ও ব্যাসার্ধ 5 একক। যার কেন্দ্র কি বলছি 0 0 আর ব্যাসার্ধ কি বলছি 5 একক। তুমি এক লাইনে এমসিকিউটা করে দিতে পারবা কিভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি যে কেন্দ্র যদি 0 0 হয় তাহলে হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ এই যে তার স্কোয়ার, শেষ। এটাই তোমার ইকুয়েশন। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25 গেল। ওকে, এবার যদি কেন্দ্রটা 0 0 না হয়, তাহলে এবার যদি হচ্ছে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে কিভাবে আমরা বৃত্তের ইকুয়েশনটা বের করতে পারি সেই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখব। কেন্দ্র ও ব্যাসার্ধ জানা থাকলে, কেন্দ্র ও ব্যাসার্ধ জানা থাকলে, ধরো একটা বৃত্তের তুমি হচ্ছে কেন্দ্র জানো, কেন্দ্র আমরা ধরলাম হচ্ছে এইচ কমা কে, অ্যান্ড ব্যাসার্ধটা ধরলাম হচ্ছে আর। আমি ধরলাম যে এর উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এটার নাম দিলাম হচ্ছে ধরো এ। তাহলে এবার তুমি লিখতে পারো এপি ইকুয়াল হচ্ছে আর, এই যে এপি এই দৈর্ঘ্যটা হচ্ছে আর এর সমান, বা এপি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। স্কোয়ার দিলে যে সুবিধাটা হয়, আমাদের ওই যে দৈর্ঘ্য নির্ণয়ের যে রুট সেটা হচ্ছে দেয়া লাগে না। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস এইচ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। হইল? তাহলে দেখ, কোনো বৃত্তের, আর এই হচ্ছে সমীকরণ পেয়ে গেছি। কোনো বৃত্তের যদি আমরা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, সাপোজ কেন্দ্র যদি এইচ কমা কে আর ব্যাসার্ধ যদি হয় আর, এরকম জানা থাকলে আমরা বৃত্তের ইকুয়েশন 2 লাইনে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, খুব সিম্পল। এই বৃত্ত চ্যাপ্টারটা আমাদের সরল লেখার থেকেও দেখা যাচ্ছে বহুত গুণে সহজ, কিন্তু তোমার চিত্র আঁকতে জানতে হবে। যদি তুমি বৃত্তের চিত্র আঁকতে না জানো তাহলে তুমি বৃত্তের ভালো মতো ভাবে তুমি বৃত্ত সলভ করতে পারবে না। মাত্র 2টা চ্যাপ্টার,
খুব সহজেই করা যাবে যদি হচ্ছে তুমি একটু চিত্র এরকম নর্মাল চিত্র আঁকতে জানতে পারলেই হবে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, একটি বৃত্তের কেন্দ্র বলে দিলাম হচ্ছে 5,2 ও ব্যাসার্ধ হচ্ছে বললাম ধরো হচ্ছে 1। বৃত্তের ইকুয়েশন বের করো। তাহলে কি করবা, x-5, আচ্ছা এটা -2 করে দিলাম, ঠিক আছে, 5, -2 করে দিলাম। তাহলে দেখো x-5 তার হোল স্কয়ার, এই যে এখানে এইচ কে থাকলে এখানে হবে x-h তার হোল স্কয়ার প্লাস y-k তার হোল স্কয়ার। তাহলে এখানে যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে y প্লাস 2, মানে এখানে সিম্পল কথা যেটা, এখানে যা চিহ্ন থাকবে এখানে তার বিপরীত চিহ্ন থাকবে, তার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে এই যে আর স্কয়ার। শেষ। এবার একটু ভাঙায় লেখো, আমি এক লাইনে ভাঙায় চোরায় লিখতেছি। এক্স স্কোয়ার পাবো এখান থেকে পাবো ওয়াই স্কোয়ার, এখান থেকে হচ্ছে -10x, এখান থেকে পাবো হচ্ছে +4y, অ্যান্ড এখান থেকে পাচ্ছি হচ্ছে +25, এখানে পাচ্ছি হচ্ছে +4, তাহলে 29 -1 তাহলে হচ্ছে 28 ইকুয়াল হচ্ছে 0। তোমরা একটু ভাঙায় চোরাই কইরো, আমি এক লাইনে করলাম, জাস্ট অ্যান্সারটা এরকম আসে। তো এটা একটা বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে আমরা এভাবে হচ্ছে বৃত্তের ইকুয়েশনটা বের করতে পারি। এখন এই তো গেল এক্সাম্পল, এখন এটাকে আমরা আর একটু ভাঙায় চোরায় এটাকে হচ্ছে আদর্শ আকারে নিয়ে যাব, বৃত্তের আদর্শ আকারে নিব। আচ্ছা, হাবিব দেখলাম মাত্র জয়েন করছো, সমস্যা নেই, তুমি হচ্ছে এখন থেকেই হচ্ছে বুঝতে পারবা, এটা জাস্ট কয়েক লাইন করানো হয়েছে, এখনই হচ্ছে আসল জিনিস আসতেছে। তো যাই হোক, তো এইটাকে আমি একটু ভাঙাই ফেলতেছি। তো এইটাকে ভাঙাইলে এখান থেকে বাবা হচ্ছে x² -2h(xy) 2h(x) প্লাস h² প্লাস y² -2ky প্লাস হচ্ছে k² ইকুয়াল হচ্ছে r²। ওকে, তাহলে এটার একটু সাজায় লিখলে এরকম লেখা যায় x² প্লাস y²। আমরা এখন সূত্র বানাচ্ছি, -2hx -2ky প্লাস h² প্লাস k² মাইনাস হচ্ছে r² ইকুয়াল হচ্ছে 0। এই r²টাকে এ পাশে নিয়ে আসছি। ওকে, এখন আমি চাচ্ছি না যে হচ্ছে এইখানে -h থাকুক, আমি চাচ্ছি এখানে প্লাস হোক। তো আমি h এর জায়গাতে -g বসাচ্ছি, h এর জায়গাতে -g বসাচ্ছি, আর এখানে k এর জায়গাতে আমি -f বসাচ্ছি, তাহলে এই জিনিসটা প্লাস হয়ে যাচ্ছে। আর এইগুলোর বদলে আমি বসাচ্ছি হচ্ছে c। তাহলে আমাদের নতুন ইকুয়েশনটা কি হয়, নতুন ইকুয়েশনটা হয় এরকম, x² প্লাস y² মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে গেল আমাদের হচ্ছে বৃত্তের, এটাকে আমরা বলতেছি হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। এই জিনিসটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ। ওকে, সো কিভাবে বানাইলাম আদর্শ সমীকরণ, এটা মুখস্থ রাখতে হবে, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। ওকে, সো পেয়ে গেলাম বৃত্তের আদর্শ সমীকরণ। এখন এখান থেকে কি কি জিনিস বের করা যায় বৃত্তের আদর্শ সমীকরণ, যদি হচ্ছে আমরা দেখি, তাহলে বৃত্তের আদর্শ সমীকরণের ক্ষেত্রে দেখো এখানে যদি আবার একটু আমি শুরু থেকে যদি একটু রিকল করে আসি ব্যাপারটা, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে, ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, ব্যাসার্ধ কি r, আমি ধরলাম এই পরিধির উপরস্থ যে কোনো একটা বিন্দু x, y, তাহলে তুমি এখান থেকে বলতে পারো AP, এই যে দূরত্বটা এটা হচ্ছে r এর সমান, AP সমান r, বা AP² সমান r²। তাহলে AP যদি এটা বের করতে চাই তাহলে লেখা যায় x - h তার হোল স্কোয়ার, y - k তার হোল স্কোয়ার ইকুয়াল r², ব্যাসার্ধ এই যে স্কোয়ার পাইলাম। এখন এইটারে জাস্ট ভাঙাইছি, এখানে যদি ভাঙাই তাহলে হচ্ছে এই লাইনটা পাচ্ছি, জাস্ট হচ্ছে হোল স্কোয়ারে ভাঙাই ফেলো। ভাঙানোর পরে আমি চাচ্ছি না যে এখানে কি থাকুক, মাইনাসটা থাকুক, তাহলে আমি কি করব, এইচ এর জায়গাতে আমি -g বসাচ্ছি। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই যে এইচ এর জায়গাতে -g বসাচ্ছি, কে এর জায়গাতে -f বসাচ্ছি, তাহলে বসাইলে এই জিনিসগুলো দেখো এগুলো প্লাস হয়ে যায়। আর এই যে এত কিছু আছে এগুলোর বদলে আমি বসাই দিছি c। তাহলে আমার নতুন ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে x² প্লাস y² মাইনাস মাইনাসে প্লাস এই যে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ। আচ্ছা, গেল। আচ্ছা, এখন দেখো বৃত্তের আদর্শ সমীকরণ তো পাইলাম, এখন এইখান থেকে আমি কি লিখতে পারি, যার কেন্দ্র
তো আগে দেখো কেন্দ্র কি ছিল, এইচ কমা কে। এখন এই এইচ এর বদলে আমি কি বসাইছি, মাইনাস জি বসাইছি। কে এর বদলে আমি কি বসাইছি, মাইনাস এফ বসাইছি। তাহলে আমার কেন্দ্র হচ্ছে কি মাইনাস জি আর মাইনাস এফ। কেন্দ্র তো সেই সেম আছে, ওই একই ইকুয়েশনটা। এই যে এখানে যা দেখতেছো এই যে এইটারই ইকুয়েশন ছিল এইটা, সেইটাকেই আমি আবার এইটা ভাবে লিখছি। তো কেন্দ্র তো আমার সেই এইচ কমা কেই আছে। এখন এইচ এর বদলে আমি কি বসাইছি, মাইনাস জি। কে এর বদলে আমি কি বসাইছি, মাইনাস এফ। তাহলে কেন্দ্র হচ্ছে ওইটাই, মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ তো আর, তাই না? তো এই জিনিসটা কিভাবে হচ্ছে করে লেখা যায়, তো দেখো। তো তোমার এইখানে যদি আমি একটু খেয়াল করি, এইখানে কি ছিল, এইখানে ছিল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তো এটার বদলে আমি এইটুকুর বদলে আমি বসাইছি হচ্ছে সি। তাহলে আমি লিখতে পারি সি সমান হচ্ছে, কিভাবে ব্যাসার্ধটা আনতেছি, সি সমান লেখা যায় হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার। আমার দরকার আর স্কোয়ারের ভ্যালু, যেহেতু ব্যাসার্ধ চাচ্ছি। তাহলে দেখো আর স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসো, আর স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। এখন দেখো এইচ স্কোয়ারের জায়গায়, এখানে তো আর স্কোয়ার আছে, আর স্কোয়ার এই এইচ স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি না মাইনাস জি তার স্কোয়ার। এখানে কে এর জায়গায় লেখা যায় না মাইনাস এফ তার স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তাহলে এখান থেকে কি আসলো, আর স্কোয়ার সমান আসলো হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি আসলো। বা আর সমান কি আসতেছে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমার ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। তাহলে এই হচ্ছে আমার সূত্র ছিল। ওই পাশে আদর্শ সমীকরণটা লিখছি, আর এখান থেকে হচ্ছে এই যে রেড মার্ক করা জিনিসটাই হচ্ছে আমাদের ই। আচ্ছা কি লিখছে ভাই ওই জায়গায়, এ স্কোয়ার পি স্কোয়ার হবে না, এ স্কোয়ার পি স্কোয়ার কোথায়, এ স্কোয়ার পি স্কোয়ার, ও আচ্ছা আচ্ছা এইটা না ভাই, এটা হচ্ছে দূরত্ব নির্ণয় করতেছি, দূরত্ব হচ্ছে এপি। সেই এপি এর স্কোয়ার দেওয়া হয়েছে, এটাকে এভাবেই লেখা হয় এপি স্কোয়ার। এখানে এ স্কোয়ার পি স্কোয়ার না, এপি টোটালটা একটা দূরত্ব। ঠিক আছে, দূরত্বকে এভাবেই হচ্ছে প্রকাশ করা হয়। আর সৌরভের আশা করি হচ্ছে প্রবলেম যেটা ছিল সেটাও হচ্ছে ক্লিয়ার হয়েছে। ওকে, ওকে, গেল। তাহলে আর পেয়ে গেলাম আমরা। তো এই দুটা জিনিস মনে রাখতে হবে। এখন এই কেন্দ্রটা কিভাবে পাওয়া যায়, এখন আমরা শর্টকাটে কেন্দ্র পাওয়ার সিস্টেমটা হচ্ছে করব, যে কেন্দ্র কিভাবে পাওয়া যায়, কেন্দ্র নির্ণয়ের উপায়, কেন্দ্র নির্ণয়। বৃত্তের আদর্শ সমীকরণে, বৃত্তের আদর্শ সমীকরণে এক্স ও ওয়াই এর সহগকে, এক্স ও ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলে, -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। কেন্দ্র পাওয়া যাবে, এ হচ্ছে কেন্দ্র নির্ণয় করার সিস্টেম। দেখো আমি যদি এখানে দেখি, এই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। আমি ওই পাশে লিখে নিচ্ছি সমীকরণটা একটু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো এই যে এক্স এর সহগ কোনটা, দেখো তো এই যে এক্স এর সহগ হচ্ছে এইটা, ওয়াই এর সহগ হচ্ছে এইটুকু, তাকে -2 দ্বারা ভাগ করো, এই যে 2g তাকে -2 দ্বারা ভাগ করছো, 2g কে -2 দ্বারা ভাগ করলে 2 2 কেটে গেল, মাইনাস জি হয়। দেখো কেন্দ্র মাইনাস জি। এই যে ওয়াই এর সহগ কত, 2f, তাকে -2 দ্বারা ভাগ করো, কত আসে, মাইনাস এফ। এই যে 2 2 তো কেটে যাচ্ছে, মাইনাস এফ, এই যে মাইনাস এফ। তাহলে একটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y মাইনাস 1 ইকুয়াল 0। এটা কেন্দ্র কত, দেখো এখানে এক্স এর সহগ কত, -4, তাকে -2 দ্বারা ভাগ করো, এই যে -2 দ্বারা, এই আমি জাস্ট দেখানোর জন্যই করতেছি, তুমি মোটেও এইভাবে করবা না। এটাকে -2 দ্বারা ভাগ করো, এটাকে -2 দ্বারা ভাগ করো। তো দেখো এখানে -4 কে যদি -2 দ্বারা ভাগ করো তাহলে হয় 2। এই যে কত, 8 প্লাস 8 কে -2 দ্বারা ভাগ করতেছো, কত আসে, -4। তাহলে কেন্দ্র পেয়ে যাচ্ছি এখান থেকে। ওকে, এই যে
জাস্ট এক্স এর সহগ -4, তাকে -2 দ্বারা ভাগ করলে 2, ওয়াই এর সহগ হচ্ছে +8, তাকে -2 দ্বারা ভাগ করলে -4। সো এই পেয়ে গেলাম কেন্দ্র। আর যদি ব্যাসার্ধ বের করতে বলে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কিছুই হবে না, জাস্ট হচ্ছে দেখো ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে √। এখানে যা থাকবে সেগুলোকে স্কোয়ার করে দাও, জাস্ট 2 এর স্কোয়ার, এই যে জি স্কোয়ার এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আমি +4ই ইউজ করতেছি কারণ হচ্ছে স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়। আর এখানে যদি সিটা দেখো, সিটা কি হচ্ছে, সি হচ্ছে আমাদের ধ্রুবক পদ। সি কি আমাদের আদর্শ সমীকরণে সি হচ্ছে ধ্রুবক পদ, 1 2 3 4 এরকম কত আছে, এখানে -1 আছে, সি হচ্ছে -1। বোঝা গেছে? তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তো মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো ক্যালকুলেটরে দিলে এখান থেকে পাচ্ছ 4, এখানে হচ্ছে 16, তাহলে হচ্ছে 20, 20 আর 1 21, √21 আসে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এত একক, অবশ্যই ব্যাসার্ধ লিখলে এককটা লিখো। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেললাম। ওকে, খুব সহজে এভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর একটা দেখি, একটু কেন্দ্র ব্যাসার্ধ বের করি, প্র্যাকটিস হয়ে যাক। (2x² + 2y² - 8x + 16y - 2 ইকুয়াল হচ্ছে 0। তো এটা একটা ইকুয়েশন আমি লিখলাম। এখন এখান থেকে তোমরা হচ্ছে কেন্দ্রটা বের করবা। তো বলো আবিদ, কেন্দ্র কি হবে? হুম, আচ্ছা, এটাকে -2 দ্বারা ভাগ করতেছো। আচ্ছা, এখন একটা কথা আমি লিখে রাখছিলাম, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করো যে কেন্দ্র নির্ণয় কি লেখা আছে দেখো তো, বৃত্তের আদর্শ সমীকরণে, আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণের দিকে একটু তাকাও। এখানে x² y² এর সহগ 1 1, কিন্তু আমি যেটা ইকুয়েশনটা তোমাদের এখানে লিখছি, সেখানে দেখো x² এর সহগ সেম নাই, মানে সেম আছে, 2 2 আছে। তাহলে এটাকে আগে 2 দ্বারা ভাগ করে নিয়ে আদর্শ ফর্মে নিতে হবে। আদর্শ ফর্ম কি, x² এবং y² এর সহগ 1 হবে, 1, ঠিক আছে, 1 হবে। তাহলে কত দ্বারা ভাগ করা দরকার? 2 দ্বারা ভাগ করা দরকার। আগে 2 দ্বারা ভাগ করব, তারপর কেন্দ্র, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হয়, x² + y² - 4x + 8y - 1, আগে যা ছিল তাই। এই যে এটাকে -2 দ্বারা ভাগ করো, এটাকেও -2 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়, 2, -4। ব্যাসার্ধ সেম ওয়েতে বের করব আমরা। বোঝা গেছে? তাহলে অবশ্যই কেন্দ্র বের করার জন্য আমাদের হচ্ছে আদর্শ আকারে নিয়ে যেতে হবে। আদর্শ আকার কি, x² + y² + 2gx + 2fy + c = 0, ওরকম ফরম্যাটে হচ্ছে আমরা নিয়ে যাব এই জিনিসটাকে। ওকে, গেলাম। এবার আমরা একটু বৃত্তের ধর্মগুলো একটু দেখি, মানে একটা বৃত্তের কি কন্ডিশন হইলে সেটাকে আমরা একটা বৃত্তের ইকুয়েশন বলতে পারবো। বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত, বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত, দুইটা শর্ত মাত্র। 1 নাম্বার শর্ত হচ্ছে x² ও y² এর সহগ সেম হবে। x² y² এর সহগ সেম হবে, যেমন 2 2, 3 3, 1 1 এরকম সেম হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে xy সমৃদ্ধ পদ থাকবে না, xy সমৃদ্ধ পদ থাকবে না। ওকে, তাহলে একটা হচ্ছে x² y² এর সহগ সেম হবে, xy সমৃদ্ধ পদ থাকবে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি কতদূর কি বোঝা গেল। এটা একটা ডিউ এর কোশ্চেন, এখন যেটা দিচ্ছি, xy সমৃদ্ধ পদ থাকবে না। আচ্ছা, তো দেখো আমি লিখলাম হচ্ছে ax² প্লাস 2y² মাইনাস 2hxy প্লাস 10x মাইনাস 15y প্লাস 20xy মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তো এই হচ্ছে একটা ইকুয়েশন। ওকে, কি করতেছি, ax² প্লাস 2y² মাইনাস হচ্ছে 2hxy প্লাস হচ্ছে 10x মাইনাস হচ্ছে 15y প্লাস হচ্ছে 20xy মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো এখন এই ইকুয়েশনটা আমি, কোশ্চেন হচ্ছে এ ও, এই যে এ আর এইচ, এ ও এইচ এর মান কত হলে, এ ও এইচ এর মান কত হলে এটি বৃত্তের সমীকরণ হবে, এটি বৃত্ত হবে। ঠিক আছে,
তো আমার এই যে দুইটা কন্ডিশন আমি বলে দিছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে, তাহলে সেই কন্ডিশন থেকে তুমি দেখো এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত 2, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে 2, অতএব এই ইকুয়াল হচ্ছে 2। দ্বিতীয় শর্ত কি বলছি, দ্বিতীয়ত আমি বলছি হচ্ছে এক্স ওয়াই সমৃদ্ধ পদ থাকবে না, এক্স ওয়াই সমৃদ্ধ কোনো পদ থাকবে না। তাহলে দেখো এখানে এক্স ওয়াই সমৃদ্ধ পদ কোথায় কোথায় আছে সেই জিনিসটা মার্ক করতে হবে। এইখানে একটা এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, আমি চাচ্ছি কি এখানে এক্স ওয়াই সমৃদ্ধ কোনো পদ না থাকুক। এখন স্টুডেন্টকে আমি যতবারই কোশ্চেন করছি তারা যে কাজটা করে এখানে এই সিকল জিরো বসায় দেয়, তো এই সিকল জিরো হইলে ওকে ঠিক আছে, এক্স ওয়াই সমৃদ্ধ পদ থাকতেছে না, এইখানে থাকতেছে না ভাই, এখানে তো থেকে যাচ্ছে, তাই তো হবে না, এমন কিছু বসাইতে হবে যেন এরা দুইজন কেটে যায়। তাহলে দেখো যদি তুমি এই সিকল 10 বসাও তাহলে কত হয় 20xy মাইনাস 20xy আর এখানে প্লাস 20xy কেটে যাচ্ছে, তাহলে এই সিকল কত হবে 10। তো সেই জিনিসটা কিভাবে করা যায়, এইভাবে চাইলে তুমি লিখতে পারো যে এখানে হচ্ছে এটা সহগ হচ্ছে -2h আর এখানে এটা সহগ হচ্ছে 20, আমি চাচ্ছি যে এই দুইটা মিলে কত হোক 0 হোক, তো 0 হইলে এখান থেকে এই সিকল পাচ্ছ হচ্ছে 10। ওকে, সো সেইভাবে হচ্ছে এই সিকল পাচ্ছ হচ্ছে 10। সো এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার, এ ইকল হচ্ছে 2, এই সিকল হচ্ছে 10। ওকে, সো আমি যদিও হচ্ছে আগেই রিমাইন্ডার দিয়ে দিছিলাম, অনেকে দেখতেছি এখন জয়েন দিচ্ছ যে হচ্ছে ক্লাস ওরকম টাইমের দিকে নেওয়া হবে, যাক প্রবলেম নাই, খুব একটা বেশি করা হয় নাই, পরবর্তীতে হচ্ছে ভিডিও যেহেতু থাকতেছেই সো সেটা দেখে নিলেই হচ্ছে হবে। ওকে, তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ, সেখান থেকে হচ্ছে বৃত্তের সমীকরণ হওয়ার সত্ত্ব সবকিছু হচ্ছে আমরা শিখে গেলাম। আচ্ছা, এবার আমার কাছে যদি হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকে, একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে কিভাবে বৃত্তের ইকুয়েশন বের করতে হয়। ব্যাসের প্রান্ত বিন্দু, ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ, সো ধরো এই একটা বৃত্ত, এ হচ্ছে ব্যাস, হচ্ছে কেন্দ্র, এই যে কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে বৃহত্তম যে ব্যাস, তো এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আমি ধরলাম এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু px, y ধরলাম, দেন এপি অ্যান্ড বিপি এই দুটাকে জয়েন করাই দিলাম। এখন দেখো আমরা যদি এই বৃত্তটা দেখেই, এই যে এইটুকু হচ্ছে অর্ধেক বৃত্ত, আমি যদি নিচের অংশটুকু ঢেকে দিই, যেমন এইটুকু হচ্ছে অর্ধেক বৃত্ত। তো আমরা জানি ছোটকালে একটা জিনিস পড়ে আছি, অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, বা এক সমকোণ যেটাই বলো, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। বা হচ্ছে আরো একটা এটা প্রমাণ করতাম যেভাবে, সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এইখানে যদি 90 হয় এটা হবে 180, তো এটা যেহেতু 180 হয়েছে এটা হবে 90, বুঝতে পারছো, সেই কনসেপ্ট অনুসারে হচ্ছে আমরা প্রমাণ করতাম। তো এটা 180, এটা হচ্ছে 90, সো এটা 90 প্রমাণ হইলো। তাহলে তুমি এখানে যে জিনিসটা লিখতে পারতো সেটা হচ্ছে এপি লম্ব বিপি, এপিটা বিপি এর উপর লম্ব। আমরা এখান থেকে একটা সূত্র আনতেছি এবং এই সূত্রের প্রতিপাদনটা আমাদের জানা লাগবে যে কিভাবে হচ্ছে এই সূত্রটা হচ্ছে আসতেছে, কারণ আমার বইয়ের ভিতরে একটা ম্যাথ আছে যেখানে হচ্ছে সূত্রের প্রতিপাদনটা করতে হয়। সো সেই জন্য হচ্ছে আমাদের এই অঙ্কটা যখন করতেছি এভাবে হচ্ছে জানা লাগবে কিভাবে কি হচ্ছে। তো এপি আর লম্ব হচ্ছে বিপি, তাহলে আমাদের এপি রেখার ঢাল, এই যে এপি রেখার ঢাল এবং বিপি রেখার ঢাল এম অফ বিপি, এদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। কিভাবে, যারা সরল রেখা করো নাই তাদের জন্য একটু জেনে রাখা দরকার। ধরো যে দুইটা সরল রেখা, ধরো এই সরল রেখার ঢাল হচ্ছে m1, এই সরল রেখার ঢাল হচ্ছে m2, এরা যদি পরস্পর লম্ব হয়, দেখো এই রেখাটা আর এই রেখাটা পরস্পর লম্ব, 90 ডিগ্রি কোণে আছে লম্ব, তাহলে এদের ঢালের গুণফল m1 গুণ m2 এটা হয় হচ্ছে -1, ঠিক আছে, এটা ঢাল দ্বয়ের গুণফল হয় হচ্ছে -1। এখন ঢাল নির্ণয় করার সূত্র কি, এম নির্ণয় করার সূত্র হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2। ওকে, এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয় করার সূত্র। ওকে, সেই কনসেপ্ট অনুসারে তাহলে এপি রেখার ঢাল বের করব আর বিপি রেখার ঢাল বের করব, তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1, কারণ তারা পরস্পর লম্ব। তাহলে এপি রেখার ঢাল যদি আমরা বের করতে চাই, দেখো এই যে এপি রেখার ঢাল,
তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। কোন সূত্র? এই সূত্র অনুসারে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। বা তুমি চাইলে এভাবে লিখতে পারো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান দিতে পারো। যেমন আমি এখানে লিখছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান গুণ। এবার বিপি রেখার ঢালটা বের করবো, বিপি রেখার ঢাল। তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু ইকুয়াল হচ্ছে -1 হইল। তাহলে দেখো এখন কাটাকাটি তো কোথাও যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ইকুয়াল হচ্ছে -1 হইল। এখন এটাকে জাস্ট এদিকে গুণ দিয়ে দাও, তাহলে কি হয়? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু। দেন এটাকে ধরে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমি সূত্রটা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। তাহলে আমাদের যদি ব্যাসের প্রান্তবিন্দু দুইটা আমরা যদি জানি, সেখান থেকে এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে বৃত্তের ইকুয়েশন খুব সহজে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে বৃত্তের ইকুয়েশন বের করার সবচেয়ে সহজ একটা ফরম্যাট বলা যায়। ওকে, তাহলে কি করবো দেখো, এই যে ব্যাসের প্রান্তবিন্দু যদি হয় x1 y1 এই প্রান্তবিন্দু যদি হয় x2 y2, তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণ, এই যে আমাদের এই বৃত্তটার সমীকরণ হবে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2। সুন্দর করে মুখস্থ করে ফেলো, কারণ হচ্ছে আমাদের এই দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে কিভাবে মুখস্থ করবে? সিম্পল, x মাইনাস x1 এখান থেকে x1 x মাইনাস এইখানের x2 হইল প্লাস y মাইনাস y1 y মাইনাস y2। খুব সহজেই হচ্ছে আমরা বৃত্তের এরকম প্রান্তবিন্দু জানা থাকলে করে ফেলতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখি, কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু আমি ধরলাম হচ্ছে, ধরো আছে হচ্ছে 5,3 ও আর একটা দিলাম হচ্ছে 1,2। তো এটা হলে আমাদের বৃত্তের সমীকরণ কি হবে? মনে করো ব্যাসের প্রান্তবিন্দু একটা আছে 5,3 আর একটা হচ্ছে 1,2, হলে বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণ তাহলে কি? এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই, আচ্ছা এটা একটা ধরো মাইনাস করে দিই, ওয়াই মাইনাস ওয়াই টু, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এবার জাস্ট হচ্ছে গুণ করে দিতে হবে। আমি একবারে গুণ করে কি হয় সেই রেজাল্টটাই লিখতেছি। এক্স স্কোয়ার, এখান থেকে আসবে ওয়াই স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে -5x, আর হচ্ছে যেহেতু এখানে -6x আসবে না, আর এখান থেকে পাবা হচ্ছে -3y আর হচ্ছে +2y, তাহলে হচ্ছে -y প্লাস এখান থেকে পাবা হচ্ছে -5, আর এখান থেকে পাবা হচ্ছে -6, আলটিমেটলি -1। এটা জাস্ট ভাঙাবা, এখান থেকে ভাঙানোর পরে এই অ্যান্সারটা হচ্ছে পাবা। ওকে, ভাঙানোর পর এরকম ফরম্যাটে আর রাখতে হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, মানে দেখতে যেন আদর্শ সমীকরণের মতো হয়, সেরকম ফরম্যাটে হচ্ছে রাখাটা হচ্ছে বেটার অপশন। ওকে, সো গেল। তো এইভাবে হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে খুব সহজে হচ্ছে বৃত্তের ইকুয়েশন বের করতে পারবো। তো এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এ হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ। একটা বৃত্ত ধরো যে এরকম গেছে, তো দেখো এক্স অক্ষ থেকে এই যে এক্স অক্ষ থেকে এতটুকু অংশ কেটে ফেলছে না, এই যে এতটুকু অংশ এক্স অক্ষ কেটে ফেলছে, এই দৈর্ঘ্যটুকু আমরা চাচ্ছি। সাপোজ এটাকে নাম দিলাম এবি। এটুকু যদি এবি হয়, তাহলে এই এবি দৈর্ঘ্যটা হয় হচ্ছে এবি ইকুয়াল 2√g² মাইনাস হচ্ছে সি, 2√g² মাইনাস সি। একটা এক্সাম্পল যদি দেখি, g² c কোথাতে আসবে? বৃত্তের কেন্দ্র থেকে আসবে। যেমন একটা ইকুয়েশন লিখলাম, x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। বৃত্তটির দ্বারা
বৃত্তটির দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ, আচ্ছা বৃত্তটির এক্স অক্ষ দ্বারা খণ্ডিত, বৃত্তটির এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষ, এত বৃত্তটির এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? অংশের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো দেখো এই বৃত্তের ফার্স্টে হচ্ছে কেন্দ্র বের করতে হবে। ওকে, তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? এই যে -2 দ্বারা ভাগ করো, তাহলে এটাকে -2 দ্বারা ভাগ করলে 1, এটাকে -2 দ্বারা ভাগ করলে 5 কে -2 দ্বারা ভাগ করলে -5/2, কেন্দ্র পাইছি। সি কত? -1। অতএব এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের, এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি ছিল সূত্র? 2√g² - c। তাহলে দেখো 2√g², মানে হচ্ছে এটা জি আর এটা হচ্ছে এফ, তাহলে g² মানে হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস সি, মাইনাস মাইনাসে +1, সো 2√2 একক। বোঝা গেছে? তাহলে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√2 একক। পাইলাম। ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য। সো দেখো এই হচ্ছে আমাদের ধরো যে সেই চিত্র, এই হচ্ছে আমাদের বৃত্তটা। তো এই যে এবার বৃত্তটা দেখো ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ কাটছে, এই কর্তিত অংশের দৈর্ঘ্যটা হচ্ছে 2√f² - c। ওইটা যেমন g² - c ছিল, এটা হচ্ছে 2√f² - c। যেমন এইখানেই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের এফ। তাহলে এখানে জাস্ট হচ্ছে এই যে 1 এর জায়গায় তখন বসাবো হচ্ছে -5/2 তার স্কোয়ার +1। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ওয়াই অক্ষ দ্বারা হচ্ছে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করে। তাহলে সূত্র হচ্ছে 2√f² - c। ওকে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, তো আমি হচ্ছে টোটাল যে আমাদের যে এত বড় চ্যাপ্টার, টোটালটার আমি হচ্ছে আগে হচ্ছে বেসিক গুলো দিয়ে নিচ্ছি, তারপরে একে একে হচ্ছে আমরা হচ্ছে মূল বইয়ের ভিতরের ম্যাথে চলে যাব। হয়তো আর খুব অল্প বেসিকই হচ্ছে বাদ থাকবে, সো বেশিরভাগ বেসিকই হচ্ছে আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটা দুইটা বেসিক বাদ থাকতে পারে। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এই যে বৃত্তটা দেখো এক্স অক্ষকে টাচ করছে জাস্ট, তো আমি ধরলাম বৃত্তটার কেন্দ্র হচ্ছে h, k। চিন্তা করো এই পয়েন্টটা যদি হয় h, k, এটা যদি h, k পজিশন হয়, তাহলে এখান থেকে এইটুকু h আর এখান থেকে এইটুকু k, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? k হবে। এইটুকুই তোমার ব্যাসার্ধ, তাই না? এখন দেখো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে আমরা তো বৃত্তের ইকুয়েশন বের করতে পারি কিভাবে? x - h তার হোল স্কোয়ার প্লাস y - k তার হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে k²। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় কিসের সমান? কোটির সমান। তাহলে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে কোটি। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় কোটির সমান। আচ্ছা, এখন এই বৃত্তটার দেখো, এই বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে টাচ করছে, তাহলে এর দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? 0। এক্স অক্ষ থেকে কিছু কাটছে না? কাছে নেই, তাহলে হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো, এই মনে করো 2 এর পাশে পাঠাই দিচ্ছি 0, স্কোয়ারের পাশে পাঠাই দিচ্ছ 0, তাহলে g² - c ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে লেখা যায় g² ইকুয়াল হচ্ছে c। সো এটা আর একটা সত্য। সো এই দুইটা সত্য আমাদের একটু মাথায় রাখতে হবে যখন হচ্ছে আমাদের বলবে যে বৃত্তটা যদি এক্স অক্ষকে টাচ করে, তাহলে কি হবে? g² সমান হচ্ছে c হবে। আর কি হবে এটা কখন? ওই যে আমাদের আদর্শ সমীকরণ ক্ষেত্রে x² + y² + 2gx + 2fy + c = 0, সেই সমীকরণের থেকে এখানে এমসিকিউতে আমাদের কাজে লাগবে, প্লাস মূল বইয়ের ভিতরে একটা অঙ্ক আছে যেটা হচ্ছে এটা দিয়ে সলভ করতে হবে, g² = c। আর এমসিকিউ তো অহরহ পাবা এই যে g² = c, এক্স অক্ষকে টাচ করলে g² = c।
আর আরেকটা হচ্ছে সত্য কি ব্যাসার্ধ হবে কিসের সমান, কোটির সমান। এই যে চিত্র থেকে খুব সহজেই হচ্ছে বুঝতে পারতেছো ব্যাপারটা। এবার বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলো, বৃত্তটি ওয়াই অক্ষকে, বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সো দেখো, এই মনে করো ওয়াই অক্ষকে টাচ করছে এই পয়েন্টে। তো আমি ধরলাম, আমি বৃত্তটার কেন্দ্র ধরলাম হচ্ছে এইচ কমা কে। এবার একটু চিন্তা করো, এই হচ্ছে সেই এইচ কমা কে জায়গাটা। তাহলে এখান থেকে এইটুকু এইচ আর এখান থেকে এইটুকু কে, এটা যদি এইচ হয় এটাও এইচ, তার মানে এইটুকু হচ্ছে এইচ, সেটাই হচ্ছে আমার ব্যাসার্ধ চিত্রের জন্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে এইচ তার স্কোয়ার। তাহলে বৃত্তটে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখানে কি হয়, ব্যাসার্ধ হয় কিসের সমান, ভুজের সমান। ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে ভুজ ইকুয়াল হচ্ছে এইচ। অ্যান্ড এটা যেহেতু ওয়াই অক্ষকে টাচ করে, সো ওয়াই অক্ষের দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য শূন্য হয়। সেখান থেকে আসে হচ্ছে, ওইখানে যেমন পাইছি জি স্কোয়ার সমান সি, এখানে পাবো এফ স্কোয়ার ইকুয়াল সি। সো এই দুটা হচ্ছে শর্ত আমার ওয়াই অক্ষকে টাচ করার। একটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আদর্শ সমীকরণের জন্য। এখন বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে, সো দেখো এবার এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকেই টাচ করবে বৃত্তটা, করলো। এখন যেহেতু এইটাও ব্যাসার্ধ আর এটাও তো ব্যাসার্ধ আর, তাহলে চিন্তা করে এখান থেকে এইটুকু, এখানে এই কেন্দ্রটা হবে আর কমা আর। তাহলে হচ্ছে আমাদের সমীকরণ আসতেছে কি এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ আর তার স্কোয়ার হইল। তাহলে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করলে এটা হবে এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। সো এখান থেকে যে জিনিসটা হচ্ছে আর একটা পাবো, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে তাহলে জি স্কোয়ার সমান সি, যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষকে টাচ করে তাহলে এফ স্কোয়ার সমান সি, তাহলে জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি। সো এই হচ্ছে আমাদের সত্য, বোঝা গেল? ব্যাস, টাচ করলে কি হবে সব রকম কন্ডিশন আমরা জেনে গেলাম। ওকে, আর কি থাকতেছে, আর থাকতেছে হচ্ছে আর কিছু কনসেপ্ট হচ্ছে বাদ আছে, যেটা হচ্ছে আমরা ম্যাথ যখন করব তখন হচ্ছে ওই কনসেপ্টের সাথে হচ্ছে আমরা এগুলো করব। আর দুই একটা কনসেপ্ট হচ্ছে বাদ আছে। এই দিয়ে আমাদের ম্যাক্সিমাম 80% ম্যাথ কমপ্লিট। এই যা যা থিওরিগুলো এত সময় আমরা দেখলাম তা দিয়ে আমাদের ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে কমপ্লিট। এখন আমরা মূল বইয়ে চলে যাব, তো তার জন্য হচ্ছে আমি শুরুর একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে বিন্দুর অবস্থান। ওকে, সো বিন্দুর অবস্থান সেই জিনিসটা যদি একটু দেখি। ধরো একটা বৃত্ত, সো আমি একটা বিন্দু সাপোজ ধরো যে 1,2 বা 3,5, তো এই বৃত্তের তো একটা ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওরকম একটা ইকুয়েশন আছে। সো আমি ওই 1,2 দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমি যদি দেখি মানটা পজিটিভ আসছে, তাহলে হচ্ছে যদি সিদ্ধ করার পরে পজিটিভ পাই, তাহলে হচ্ছে আমি এটা বলবো হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে। ওকে, ধরো নেগেটিভ পাইছি, ধরো সিদ্ধ করার পরে পাইছি কি নেগেটিভ, তাহলে হচ্ছে বৃত্তের ভিতরে, বৃত্তের ভিতরে। অ্যান্ড ধরো যে হচ্ছে আমি পাইলাম হচ্ছে ইকুয়াল জিরো, তখন হচ্ছে এটা হচ্ছে পরিধির উপরে, মানে এরকম কোনো একটা জায়গায়, পরিধি বলতেছি এই পরিধির উপরে ইকুয়াল জিরো পাইলে তখন হচ্ছে পরিধির উপর, পরিধির উপর। ওকে, সো আমরা হচ্ছে একের 1 নাম্বার অঙ্কটা এবার দেখতেছি।
So, একের এক নাম্বারে তো না, একের এক নাম্বারে তো হচ্ছে বিন্দুর অবস্থান অবশ্য না। একের এক নাম্বার কোশ্চেনগুলো একটু যদি আমি পরপর বলে যাচ্ছি। তো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 1,2 এবং ব্যাসার্ধ হচ্ছে 3 একক। সো এই অঙ্ক আমাদের হয়ে গেছে অলরেডি, বেসিকে যখন বলছি তখন হচ্ছে অলরেডি হয়ে গেছে। এই যে এমন একটা কন্ডিশন, তো ধরো একটা বৃত্তের কেন্দ্র বলে দেওয়া আছে 5,-2 আর ব্যাসার্ধ বলে দেওয়া আছে 1। কি করছিলাম, x-8 মানে x-5 তার হোল স্কোয়ার প্লাস y+2 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে। জাস্ট এটা ভাঙাইলে আমার যে ইকুয়েশন আছে সেটাই তাহলে পারা যাবে। প্রথমে একের এক নাম্বারটা, এবার আসো হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারে কি বলছে, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলছে। তো কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের, যেমন এখানে একের 2 নাম্বারে যেটা আছে, তো সেখানে কি আছে 5x² + 5y² আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, সেটাকে 5 দ্বারা ভাগ করে আগে আদর্শ ফর্মে নিয়ে যাওয়া, নাহলে আমি সেখান থেকে কেন্দ্র বের করতে পারবো না। এই অঙ্কটার মতো, যেমন এখানে কত দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করে নিছি। 2 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে আদর্শ আকারে চলে গেল। দেন সেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এই যে এক্স এর সহগকে -2, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করছি, সেখান থেকে কেন্দ্র পেয়ে যাচ্ছি। তাহলে এই ওয়েতে আমাদের যাবতীয় এই যে একের 3 নম্বরে যেটা আছে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, একের 4 নম্বরে যেটা আছে 2 দ্বারা ভাগ করতে হবে, একের 5 নম্বরে যেটা আছে সেটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। মানে এক্স ওয়াই এর সহগ যা থাকবে সেটা দ্বারাই হচ্ছে ভাগ করে দিব সম্পূর্ণ রাশিকে। তারপর হচ্ছে -2 দ্বারা ভাগ করলে সেখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ খুব ইজিলি হচ্ছে আমরা পেয়ে যাব। পাইলাম। ওকে, এবার 2 এর 1 নাম্বার, ওই যে বিন্দুর অবস্থানের কথা বলতেছিলাম না, 2 এর 1 নাম্বারে কি বলছে, 2 এর 1 নাম্বারে বলছে x² + y² -5x -3y -16 = 0 বৃত্তের সাপেক্ষে এত বিন্দুর অবস্থান নির্ণয় করো। দেওয়া আছে, এটা হচ্ছে 2 এর 1। হ্যাঁ, দেওয়া আছে x² + y² -5 -3y -16 = হচ্ছে 0। তো এই বৃত্তের হচ্ছে কোন বিন্দুর সাপেক্ষে, 1,2 বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলছে। এত বৃত্তের সাপেক্ষে এত বিন্দুর অবস্থান। তো এখন হচ্ছে আহ, 1 নং বৃত্তের সমীকরণকে 1,2 বিন্দু দ্বারা 1,2 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। 1,2 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। সিদ্ধ করে পাই কি পাই, সিদ্ধ করে। দেখ, আমি যদি এক্স এর জায়গাতে কত বসাবো, এক্স এর জায়গাতে বসাবো 1, ওয়াই এর জায়গাতে বসাবো হচ্ছে 2। এটা হচ্ছে সিদ্ধ করা। তো এক্স এর জায়গাতে 1 বসাইলাম, ওয়াই এর জায়গাতে 2 বসাইলাম, -5 ইন্টু এক্স এর জায়গাতে 1 বসাইলাম, 3 ইন্টু ওয়াই এর জায়গাতে হচ্ছে 2 বসাইলাম, -16 ইকুয়াল দিলে কত আসে দেখো তো। এখান থেকে 1 ক্যালকুলেশন করো, একবারে ক্যালকুলেটার দিয়ে দাও। 1 আর হচ্ছে 4, 5 আর 5 কেটে গেল। এখানে হচ্ছে -6 আর হচ্ছে -22 আসতেছে। তার মানে হচ্ছে <0, মানে নেগেটিভ আসতেছে। অতএব দেখো, নেগেটিভ আসলে কি হচ্ছে, বিন্দুটির অবস্থান বৃত্তটির ভিতরে। অতএব 1,2 বিন্দুটির 1,2 বিন্দুটির অবস্থান বৃত্তের ভিতরে। ঠিক আছে, 1,2 বিন্দুটির অবস্থান বৃত্তের ভেতরে। ব্যাস হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, তার 2 নাম্বারও সেম, এত বৃত্তের সাপেক্ষে এত বিন্দুর অবস্থান ওটা নির্ণয় করবো। এবার চলে আসতেছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে 3 বিন্দুগামী বৃত্ত। অ্যান্ড এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বৃত্তের ভিতর থেকে। খুবই সহজ, 3 বিন্দুগামী বৃত্ত। মানে একটা বৃত্ত, সেটা হচ্ছে 3টা বিন্দু দিয়ে যাবে। তো এটার জন্য যেমন আমাদের 3 নাম্বারে যে ম্যাথগুলো আছে সবগুলো একদম সেম, সবগুলোই 3 বিন্দুগামী বৃত্ত।
তো এখান থেকে ধরো আমি নিলাম হচ্ছে 3-এর 3 নাম্বারটা নিতে পারি, যেমন এটা বোর্ডে আসছে, বা 3-এর 2 নাম্বার যে কোনো একটা করলে হয়। তো যাই হোক, আমি 3-এর 3 নাম্বারটাই নিচ্ছি ধরো। সো আমার 3-এর 3 নাম্বারে যেটা বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত 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 বিন্দু দিয়ে যায়, 3টা বিন্দুগুলো দেওয়া আছে, সেই বিন্দুগুলো দিয়ে যাচ্ছে আমাদের এই বৃত্তটা। সো ধরি ধরি বৃত্তটির সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ, ওই যে আদর্শ যে সমীকরণটা, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, ধরলা 1। তো দেখো এখানে আননোন কয়টা, যদি আমি বলি আননোন 1টা 2টা 3টা, জি এফ আর সি, কোনোভাবে যদি আমি জি এফ সি এর মান বের করে ফেলতে পারি, তাহলে সেখান থেকে হচ্ছে বৃত্তের ইকুয়েশন আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জিএফসি এর মান বের করা। এখন যেহেতু এখানে আননোন 3টা, সো এইটাকে সলভ করার জন্য আমার মিনিমাম 3টা ইকুয়েশন লাগবে, ঠিক আছে, তাহলে এইটারে সলভ করা সম্ভব। সো এখন আমাদের বলে দিছে এই যে আমাদের এই যে বৃত্তটা, সেটা হচ্ছে কি কি বিন্দুগামী। 4,2 -1,4 তো ধরলাম এই হচ্ছে 4,2, আর একটা হচ্ছে -1,4, এই ধরো হচ্ছে -1,4, আর একটা হচ্ছে কি -3,4 -3,4। সো এই 3টা বিন্দু দিয়ে যাচ্ছে এই বৃত্তটা। সো 1 নং বৃত্তটি তাহলে 3টা দ্বারাই সিদ্ধ হবে। 1 নং বৃত্তটি 4,2 -1,4 ও -3,4 বিন্দুগামী, 4 বিন্দুগামী। অতএব তো 3,4 দ্বারা সিদ্ধ করে দাও এটাকে। এই যে প্রথমে 3,2 দ্বারা, সরি 3,4 না, 4,2, সরি 4,2 দ্বারা এটাকে সিদ্ধ করো, তাহলে হচ্ছে 4 16, একবারে বসাচ্ছি আমি, প্লাস বা 4 স্কোয়ারও দিতে পারো, অবশ্য ক্যালকুলেশন করা লাগবেই যেহেতু, সো 4 স্কোয়ারই দিই। 4 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 2g, এক্স এর জায়গাতে কত বসাবো, 4, বসাই দিলাম 4, প্লাস 2f, ওয়াই এর জায়গাতে কত বসাবো, 2, বসাই দিলাম 2, প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছ, 16 প্লাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 20 প্লাস 8g প্লাস 4f প্লাস সি ইকুয়াল 0। এটাকে দেওয়া হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এর পরেরগুলো আমি এক লাইনে করতেছি। কিভাবে এক লাইনে, একটা তো দেখালাম যে এভাবে করা যায়, দ্বিতীয়ত হচ্ছে আমি ডিরেক্ট এখানে বসাবো মানগুলো। তো এখানে দেখো এবার বসাচ্ছি -1 আর 4, তো -1কে স্কোয়ার করলে হয় 1, 4কে স্কোয়ার করলে হয় 16, তাহলে আলটিমেটলি হলো 1 যোগ এই 16 যোগ 1 17, প্লাস দেখো এইখানে যে আগে প্রথমটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে ছিল 4, এখানে হয়ে গেছে 8g, কারণ হচ্ছে এখানে যখন বসাবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, 4 এখানে বসাইলে হয় 8g, 2 এখানে করলে 4f হয়েছে, তাহলে এখানে দেখো এখানে আছে কত, -1, তাহলে এখানে হবে হচ্ছে -2g, দ্বিগুণ হয়ে যাবে। এখানে আছে 4, তাহলে এখানে হবে হচ্ছে 8f প্লাস সি। মানে এক লাইনে কিভাবে বের করা যায় সেই জিনিসটা শিখালাম। যদি অসুবিধা হয় এরকম আগের বারের মতো লিখে করো, কোনো অসুবিধা নেই, তবে শর্টকাটটা ধরতে পারলে সুবিধা হয়। কারো কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, তাহলে দেখো এই পাইলাম আর একটা ইকুয়েশন। আচ্ছা, তাহলে লাস্টেরটা কি হবে, দেখো লাস্টেরটাও আমি এখান থেকে বের করে ফেলতে পারি, অতএব দিয়ে এই তো একটা পাইলাম আর একটা ইকুয়েশন। তো দেখো এখানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে হয় হচ্ছে 9, 4-এর স্কোয়ার করলে হয় হচ্ছে 16, 9 আর 16 25, তাহলে 25, এখানে হচ্ছে 3, তাহলে 3-এর দ্বিগুণ কত হয়, -6, -6g। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে তোমার 4-এর দ্বিগুণ কত, 8, 8f প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে তোমার 4 নাম্বার ইকুয়েশন। ব্যাস 3টা ইকুয়েশন পাইছো। আননোন কয়টা, 3টা, এই 3টাটা সলভ করলেই আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে জিএফসি এর ভ্যালু বের হয়ে যাবে। এবার দেখো সলভ করার ওয়েটা কি, মানে কিভাবে সহজে সলভ করা যায়। তো সহজে সলভ করার জন্য আমি হচ্ছে ফার্স্টে 2-এর থেকে 3 বিয়োগ করে দিচ্ছি। ওকে, 2 থেকে 3 বিয়োগ করবো। সো 2-এর থেকে 3 যদি আমরা বিয়োগ করি, একটু যদি এখানে দেখি, তো দেখো আচ্ছা 20-এর থেকে 17 যদি বিয়োগ যায়, এগুলো চিহ্ন সবকিছু চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে 3, আর এটাতে যদি এটা বিয়োগ যায় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে প্লাস 3 প্লাস 10g
এটা তো মাইনাস চিহ্ন হবে, তাহলে হচ্ছে -4f। সি সি কেটে যাচ্ছে, তাহলে 3 প্লাস 10g মাইনাস হচ্ছে 4f। 3 প্লাস 10g মাইনাস 4f ইকুয়াল হচ্ছে 0। এটাকে 4 নাম্বার তো হয়ে গেছে, এটা 5 নাম্বার দিলাম। এবার মনে করো 3-এর থেকে 2-এর থেকে 3 বিয়োগ করছি, এবার 3-এর থেকে 4 বিয়োগ করবো। 3-এর থেকে 4 বিয়োগ করবো। এখানে মেইনলি অঙ্ক সহজ, বাট হচ্ছে ক্যালকুলেশনটা একটু লেন্দি প্রসেস। তো যদিও আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে জিএফসি খুব সহজেই হচ্ছে বের করতে পারি, যদি আমাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই প্রসেসের দিকে আগাবো। আর হাতে সময় থাকলে অবশ্যই এরকম লং প্রসেসেই হচ্ছে করতে হবে, তাতে মার্ক কাটা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আর তাছাড়া তো আমরা উত্তরও চেক করব কিভাবে করতে হয়, দুইটাই হচ্ছে প্রসেস হচ্ছে দেখাবো। তো দেখো 3-এর থেকে 4 বিয়োগ করতেছি, তো দেখো 17 থেকে যদি 25 বিয়োগ করো কত হয়, 3 আর হচ্ছে 5, -8। -8 প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে +4g। 8f কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে তোমার কত আসলো, -8। -8 প্লাস হচ্ছে 4g, তাই তো, -8, এই যে -8 প্লাস হচ্ছে 4g ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে আমরা পাচ্ছি 4g ইকুয়াল হচ্ছে 8, অতএব g ইকুয়াল পেয়ে যাচ্ছি হচ্ছে 2। g পেয়ে গেছি, সেটা নিয়ে যে এই আমরা 5-এ বসাই, g ইকুয়াল 2, এর মান 5-এ বসাই। সো 5 নং এ বসাই দিলাম, তাহলে 3 প্লাস 10 ইন্টু জি, জি কত 2, মাইনাস হচ্ছে 4f ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছ 3 প্লাস 20 মাইনাস হচ্ছে 4f ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে লেখা যায় 4f, এই যে 4f ওই পাশে নিয়ে গেছে, তাহলে +4f ইকুয়াল হচ্ছে 23। অর্থাৎ f ইকুয়াল হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 23/4। জি আর এফ এর ভ্যালু পাইছি, তো সেটা নিয়ে যে এমন একটা ইকুয়েশনে বসাও যেখানে সি আছে। তো আমি ধরো যে হচ্ছে 2 নম্বরে বসাচ্ছি, বা এটাতে বসাতে পারি, বা এটাতে বসাতে পারি, আমার ইচ্ছা। তো আমি ধরো হচ্ছে আমাদের যে 2 নাম্বার ইকুয়েশন সেখানে বসাই দিচ্ছি, 2 নং এ জি আর এফ এর মান বসিয়ে পাই। 2 নং এ জি ও এফ এর মান বসাই। তো দেখো জি কত আসতেছে, জি আসতেছে, তো আমরা এই যে এখান থেকে পাইছি, তো 20 প্লাস কি ছিল জানো, 20 প্লাস 8g প্লাস 4f। 8g, জি এর ভ্যালু হচ্ছে 2, প্লাস 4f, এফ এর ভ্যালু হচ্ছে 23/4, প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে 20 প্লাস 16 প্লাস 4 4 কেটে গেল 23, প্লাস সি ইকুয়াল হচ্ছে, দেখো তো ক্যালকুলেটরে কত আসতেছে সি, 20 যোগ 16 প্লাস হচ্ছে 23, হুম 59। তাহলে এই পাশে গেলে -59 আসতেছে। তাহলে দেখো জিএফসি এর ভ্যালু পাইছি, এই যে হচ্ছে আমাদের জি এর ভ্যালু, এই হচ্ছে আমাদের এফ এর ভ্যালু, এই হচ্ছে আমাদের সি এর ভ্যালু, পাইছি জিএফসি এর মান। তো সেটা নিয়ে যে আমাদের হচ্ছে যে আমাদের 1 নাম্বার ইকুয়েশন সেখানে বসাই দিব, 1 নং এ জিএফসি এর ভ্যালু বসিয়ে। জি এফ ও সি এর মান বসাই। তাহলে 1 নং এ জিএফসি এর মান বসাইলে x² প্লাস y², আচ্ছা, প্লাস 2g, জি এর মান কত, জি এর মান হচ্ছে 2, এই যে 2g(x) প্লাস 2f, এফ এর মান হচ্ছে 23/4, 2fy প্লাস সি, সি এর মান হচ্ছে -59, বসাই দিলাম। তো দেখো এখান থেকে আসতেছে হচ্ছে x² প্লাস y² প্লাস 4x, কাটাকাটি করে প্লাস 23/2 y মাইনাস হচ্ছে 59 ইকুয়াল হচ্ছে 0। এবার একটু 2 দ্বারা গুণ করে দাও, তাহলে আর এই ভগ্নাংশটা থাকবে না, তাহলে হয় হচ্ছে 2x² প্লাস 2y² প্লাস 8x প্লাস 23y, 59 দুগুণে আসতে হচ্ছে 118 ইকুয়াল হচ্ছে 0। দ্যাটস মাই অ্যান্সার।
বোঝা গেছে? তাহলে তিন বিন্দুগামী বৃত্ত বললে কি কাজ করব আবারও যদি একটু রিমাইন্ডার দিই, কারণ এখানে অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যে কাজটা করতে হবে তাহলে হচ্ছে ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। দেন হচ্ছে বৃত্তটা যে বিন্দুগামী সেই বিন্দুগামী করাবো, যা সিদ্ধ করে দিব। তো এখানে সহজ সিস্টেম যেটা বলছি, জাস্ট হচ্ছে এখানে স্কোয়ার হচ্ছে, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে আসে হচ্ছে 20। দেন হচ্ছে 4 এখানে যখন বসাবো তখন 8 হয়ে যাচ্ছে 8g, মানে এখানে যা থাকবে 4 থাকলে 8g, 2 থাকলে 4f প্লাস সি ইকুয়াল 0। তারপরেরটা যদি দেখি 1 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার 16 আর 1 17, 17 1কে দ্বিগুণ করলে হয় হচ্ছে -2, 4কে দ্বিগুণ করলে হয় 8 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। -3 আর হচ্ছে 4 স্কোয়ার করো, তাহলে -3 এর স্কোয়ার করলে হচ্ছে 9 যোগ হচ্ছে 16, 4 এর স্কোয়ার করলে 25। দেন সেখান থেকে হচ্ছে এটারে -3 এর দ্বিগুণ হচ্ছে -6, 4 এর দ্বিগুণ হচ্ছে 8 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। 2 এর থেকে 3 বিয়োগ করছি, 3 এর থেকে 4 বিয়োগ করছি, বিয়োগ করে নিয়ে সেগুলোর এই যে 2 এর থেকে 3 বিয়োগ করলে এরকম একটা লাইন পাইছি, 3 এর থেকে 4 বিয়োগ করলে এরকম একটা লাইন পাইছি। এখানে এমন হতে পারতো যে এফটা কাটে নাই, এটা একটু চেপে ধরো, এমন হতে পারতো যে এফ ধরো কাটে নাই, তখন কি করতাম, তখন হচ্ছে এই যে 5 আর এখানে আরেকটা ইকুয়েশন আসতো 6, তাদেরকে আর গুণের সাহায্যে সলভ করতাম। ঠিক আছে, আর গুণ দিয়ে জি আর এফ এর ভ্যালুটা বের করে ফেলতাম, তারপর সেটা নিয়ে যায় যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমার হচ্ছে সি এর ভ্যালু বের হয়ে আসতো। দেন সি এর ভ্যালু বের করছে, জিএফসি এর মান বের করে নিয়ে যায় আমাদের 1 নম্বর ইকুয়েশনে জিএফসি এর জায়গায় বসাই দিছি, সেখান থেকে হচ্ছে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। ওকে, পাইলাম। ওকে, তাহলে তুমি একটু তিনের হচ্ছে আমরা যদি তিনের কত নাম্বার 2 নাম্বারটা যদি একটু পড়ি। একটি বৃত্ত একটি বৃত্ত, দেখো 3-এর 1 নাম্বার যদি বলি, একটি বৃত্তের সমীকরণ আর তার কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো যা এত 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 3টি বিন্দু দিয়ে যায়। তো দেখো আগে যদি আমি এই যে বৃত্তের ইকুয়েশনটা বের করে ফেলি, তাহলে এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ যা বলুক না কেন সবকিছু বের করতে পারবো। জাস্ট হচ্ছে এই আদর্শ ফর্মে নিয়ে কাজ করতে হবে, কিন্তু এই লাইন থেকে কিন্তু কেন্দ্র বের করা যায় না। কেন্দ্র বের করতে গেলে আমাদের অবশ্যই আগে আদর্শ ফর্মে যাইতে হয়। ওকে, আদর্শ ফর্মে গিয়ে সেখান থেকে হচ্ছে কেন্দ্র বের করতে হয়, কেন্দ্র ব্যাসার্ধ সবকিছু বের করতে হয়। যাক, গেল। তাহলে 3 নাম্বার যেটা আছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে এত এত বিন্দু দিয়ে যায়, পারবা 3 বিন্দুগামী বৃত্ত। তারপর বলছে 4 নাম্বারে যদি বলি, এটা নতুন বইয়ের, যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে আছো তাদের এই জিনিসটা তোমরা পাবা না অবশ্য, 3-এর 4 নাম্বার অঙ্কটা। তো বলছে এবিসি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষের স্থানাঙ্ক বলে দেয়া আছে, ত্রিভুজটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খুব সুন্দর একটা কোশ্চেন। তো যারা সরল লেখা করতেছো তারা হচ্ছে অবশ্যই এই কোশ্চেনটা পারবা, প্লাস হচ্ছে যারা করে আসছো তারা তো পারলাই। একটা সমবাহু ত্রিভুজ, তো তাকে ঘিরে যদি একটা বৃত্ত আঁকি, এটাই হচ্ছে পরিবৃত্ত, এটাই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে কি পরিবৃত্ত। তো একটি সমবাহু ত্রিভুজের 2টি শীর্ষ বলে দেয়া আছে। তো ধরো একটা সমবাহু ত্রিভুজ, তার এ আর বি জানো, এ জানো হচ্ছে 0 0, বি জানো হচ্ছে কত 0 6 জানো। সি বিন্দুর স্থানাঙ্কটা বের করবা। তো সি বিন্দু কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে ছোটকালের নিয়ম। ছোটকালের নিয়ম মানে হচ্ছে যারা সরলরেখা করে আসছো তারা হচ্ছে 3a তে চলে যাও, 3a এর একটু 3a টা বের করবো, আমি দাগ নাম্বারটা বলে দিচ্ছি কোন নিয়মে করতে হবে। 3a তে চলে আসো, ওকে চলে আসছো। 3a এর আচ্ছা, ওই যে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক বের করতে হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার 6 নাম্বারের IX নাম্বার, 6-এর IX, ঠিক আছে, 6-এর IX নাকি XI, XI সরি XI, 6-এর XI নাম্বার 3A চ্যাপ্টারের, সেখান থেকে হচ্ছে করে নিবা যে 2টা শীর্ষ আমি জানি, তাহলে তৃতীয় শীর্ষ কিভাবে বের করতে হয়। বের করলা, অবশ্যই সেখান থেকে 2টা পয়েন্ট পাবা, কারণ তৃতীয় শীর্ষে এ পাশেও হতে পারে এ পাশেও হতে পারে। সো 2টা ইকুয়েশন পাবা। সো এবার মনে করো যে আমি কোনো এই একটা পয়েন্ট হচ্ছে 0 0, একটা পয়েন্ট হচ্ছে 0 6, অ্যান্ড আর একটা পয়েন্ট আমি সাপোজ এটা সলভ করে এখান থেকে পাচ্ছি হচ্ছে ধরো যে 1,2, তাহলে এই যে 3 বিন্দুগামী বৃত্ত হয়ে গেল। তাহলে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করবা। অথবা আর একটা পয়েন্ট আসলো তোমার ধরো যে 3,4, তাহলে এই যে 3টা পয়েন্ট দিয়ে ওকে 2টা পয়েন্ট পাবা, সেই অনুযায়ী হচ্ছে 3 বিন্দুগামী 2টা বৃত্তের ইকুয়েশন পাবা। কারণ এই শীর্ষটা এখানেও হতে পারে, এই শীর্ষটা নিচের দিকেও হতে পারে, 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ আসবে। সিম্পল। তারপর একটা একটি সরলরেখা, এই যে একটা সরলরেখা আছে এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো দেখো
এ হচ্ছে সরলরেখার সমীকরণ 4x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 12। তো আমি এটাকে হচ্ছে এরকম ফরম্যাটে নিয়ে যাব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে আমি এখান থেকে জানতে পারবো এই সরলরেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তো এটাকে 12 দ্বারা ভাগ করো, তাহলে এক্স বাই 12 দ্বারা ভাগ করলে 3 হয়, ওয়াই বাই 4 ইকুয়াল হচ্ছে 1। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষকে 3,0 বিন্দুতে, এক্স অক্ষকে 3,0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। ওকে, এটা হচ্ছে এই কনসেপ্ট অনুসারে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষকে a,0, ওয়াই অক্ষকে হচ্ছে 0,b বিন্দুতে ছেদ করে, সেই অনুযায়ী হচ্ছে এটা। সো দেখো এখন আমাকে বলছে কি এই এত সরল রেখা এবং অক্ষদ্বয় দ্বারা, তো অক্ষ কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0 0, এই যে এগুলো দ্বারা গঠিত পরিবৃত্তের, এই যে এই হচ্ছে ত্রিভুজ, তার পরিবৃত্ত, তাহলে পরিবৃত্ত সমীকরণ, এই যে পরিবৃত্ত দেখো, তাহলে এই যে এই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে যায় 0 0 3 0 আর 0 4। তাহলে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ যেভাবে বের করে সেভাবে হচ্ছে আমাদের এই 5 নাম্বারটা করে ফেলতে হবে। পারলাম? ওকে, দেন হচ্ছে আজকের দিনের লাস্টের টপিক। সো এটা ব্যাখ্যা করতে আমার 2 মিনিটের মতো লাগতে পারে হয়তো, কারণ তোমরা অলরেডি তিন বিন্দুগামী বৃত্তের ইকুয়েশন বের করা শিখে গেছো, সো এটা তোমাদের জন্য সহজ। তো 4-এর 1 নাম্বার করব আর বাকিগুলো সব কিছু বর্ণনা জাস্ট মুখে বলে দিব আমি। তো তোমাদের নেক্সট দিনের কাজ থাকবে এই 1 থেকে হচ্ছে 4 পর্যন্ত জাস্ট করে ফেলা। তোমরা ইচ্ছা করলে যে বেসিক দিছি তা দিয়ে পুরো চ্যাপ্টার চাইলে শেষ করা যায়, এরকম একটা অবস্থা, যতখানি বেসিক দেওয়া হয়েছে তোমাদের। সো আমরা আজকে 4 পর্যন্তই করব যাতে চাপ না পড়ে। তো যাই হোক, তো দেখো আমাদের 4-এর 1-এ বলছে এত রেখার উপর কেন্দ্র অবস্থিত। তো একটা বৃত্ত এঁকে ফেলি, এই হচ্ছে বৃত্তটার কেন্দ্র। সেই বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে কোন রেখার উপর অবস্থিত? 4x, সরি, x প্লাস 2y প্লাস হচ্ছে 3 ইকুয়াল 0, এই রেখার উপর হচ্ছে। আচ্ছা আমি দেখছো নিচেরটা দেখে ফেলছি। আচ্ছা যাই হোক, এক্স প্লাস 2y মাইনাস হচ্ছে 10, এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। এই রেখাটার উপর হচ্ছে বৃত্তটার কেন্দ্র অবস্থিত। আমরা জানি বৃত্তর কেন্দ্র হয় হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এইচ কে হয়, আর বৃত্তের আদর্শ সমীকরণ ধরলে তখন হয় হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ। ওকে, তো যাই হোক, বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই রেখাটার উপর অবস্থিত এবং এই বৃত্তটা কি বিন্দু দিয়ে যায়? 3,5, 6,4. আর একটা হচ্ছে 6,4 বিন্দু দিয়ে যায়। সো এই অঙ্কটার জন্য যে কাজটা করব, ধরি বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা 1 নাম্বার দিলাম। যার কেন্দ্র আমরা আগেই দেখে আসছি, এটার কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ, তাই তো? যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। এখন কেন্দ্র দেখো আননোন কয়টা? 3টা। ইকুয়েশন কয়টা লাগবে? 3টা। তাহলে দেখো কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0, বৃত্তের কেন্দ্র এটা এত রেখার উপর অবস্থিত, এত রেখার উপর অবস্থিত। অতএব দেখো কোনো বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থিত হয়, সেই বিন্দুটা দ্বারা ওই রেখাটা সিদ্ধ হয়। তাহলে আমি এই বিন্দুটা দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করে দিচ্ছি। তাহলে সিদ্ধ করলে হয় হচ্ছে মাইনাস জি, ওয়াই এর জায়গাতে, এই যে এক্স এর জায়গাতে মাইনাস জি বসাইছি, ওয়াই এর জায়গাতে মাইনাস এফ বসাচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস 2f মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে তুমি এরকম ভাবে মাইনাস দ্বারা গুণ করে নিচ্ছি ধরো, তাহলে জি প্লাস হচ্ছে 2f প্লাস 10 ইকুয়াল হচ্ছে 0 হইলো। বা এখান থেকে তুমি চাইলে জি এর ভ্যালুটাও বের করে রাখতে পারো। আমি যেমন জি এর ভ্যালুটা ইচ্ছা করলে বের করে রাখতেছি, যেমন এখানে জি এর ভ্যালু ইজিলি পাওয়া যাচ্ছে, জি এর ভ্যালুটা বের করে রাখলাম। তো এটা দিলাম 2 নাম্বার ইকুয়েশন। ওকে, সো এই হচ্ছে আমি জি এর ভ্যালুটা একটু বের করে রাখলাম। ওকে, এখন দেখো এই বৃত্তটা কি কি বিন্দুগামী? এত এত বিন্দুগামী। সো এখানে জায়গা আছে যেহেতু, সো 1 নং বৃত্তটি 3,5 ও 6,4 বিন্দুগামী।
6,4 বিন্দুগামী হইলো বিন্দুগামী। এবার দেখো তাহলে ওই যে সিদ্ধ করার পরে যে এই যে আদর্শ সমীকরণটাকে সিদ্ধ করব, সিদ্ধ করলে কি হয়, 3 এর স্কোয়ার 9, 5 এর স্কোয়ার তাহলে হচ্ছে 25, 25 আর 9 হচ্ছে 34, প্লাস 3 দুগুণী 6, 6g, প্লাস 5 দুগুণী 10 f, প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এটাকে 3 নাম্বার দিলাম, 3। এটা 6 এর স্কোয়ার করলে 36, আর হচ্ছে 4 এর স্কোয়ার করলে 16, 36 আর 16 মনে হয় 52 আসে। দেখো যোগ করে দেখো, 52, 52। তাহলে 6 দুগুণী 12 জি, প্লাস 8 এফ, প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা আমার 4 নাম্বার ইকুয়েশন পাইলাম। 3 এর থেকে 4 বিয়োগ করো, তাতে যে সুবিধাটা পাবো, সি সি কেটে যাবে, জি আর এফ সমৃদ্ধ রাশি থাকবে খালি। 3 এর থেকে 4 বিয়োগ করতেছি। সো এখানেই একটু জায়গা শর্ট হইলো, একটু করে ফেলি, ওই পৃষ্ঠা উল্টাতে গেলে ঝামেলা। 3 বিয়োগ হচ্ছে 4, 3 এর থেকে যখন 4 বিয়োগ যাবে তখন দেখো তো 34 মাইনাস 52 দাও, 34 মাইনাস 52 মাইনাস 18 পাইলাম। আর এটাতে এটা বিয়োগ গেলে হয় হচ্ছে মাইনাস 6g, এটাতে এটা বিয়োগ গেলে প্লাস হচ্ছে 2f, সিসি কেটে যাচ্ছে। তো এটা জাস্ট বিয়োগ করলাম, ঠিক আছে, 3 এর থেকে 4 বিয়োগ করছি। তো 3 এর থেকে 4 বিয়োগ করলে আমরা যে জিনিসটা পাইছি মাইনাস 18, এখানে আবার ক্লিয়ার করে লিখতেছি সেই জিনিসটাই, মাইনাস 18 মাইনাস 6g প্লাস 2f ইকুয়াল হচ্ছে 0। এটা পাইছি। তো দেখো জি এর ভ্যালুটা আমি বের করে রাখছিলাম, এই যে জি এর ভ্যালু কত বের করে রাখছি দেখছো, -2f -10, জি এর ভ্যালু -2f -10, সেটা ওইখানে বসাই দিব, -2f -10, তাহলে -18 -6 ইন্টু -2f -10 প্লাস 2f ইকুয়াল হচ্ছে 0। এখানে একটু পাশে লিখে দিও যে 3 হতে, -18 মাইনাস মাইনাসে প্লাস 6 দুগুণী 12f, প্লাস 60 প্লাস 2f ইকুয়াল 0। তাহলে 12 আর 2 14 f, আর 60 থেকে 18 গেলে কত হয়, 42 ওকে। তাহলে 42কে 14 দ্বারা ভাগ করো তো, 3 এফ ইকুয়াল হচ্ছে -3 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এফ এর ভ্যালু পেয়ে গেছো, সেটা নিয়ে যায় 3-এ বসাও। 3 নঙে যখন এফ এর ভ্যালু বসাবা সেখান থেকে জি এর ভ্যালু পাবা। দেন জি আর এফ এর ভ্যালু নিয়ে যায়, যদি আমরা হচ্ছে জি আর এফ এর ভ্যালু নিয়ে যায় 3 বা 4, যদি যে কোথাও একটা বসাই দিই, সি পাবো। জি এফ সি পেয়ে গেছি, এখানে বসায় দাও আগের বারের মতো, বোঝা গেছে। সো এইভাবে হচ্ছে এগুলোকে সলভ করতে হয়। জি পাইছি, এফ পাইছি, দেন জি এফ সি এর ভ্যালু থেকে এইগুলো বের করব বাকিটা। ওকে, গেল। তাহলে আমি যদি এখানে পরপর পড়ে যাই, 4-এর 2 নাম্বার, এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট এবং এত এত বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, পারবা। একটি বৃত্তর কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং তা এত এত বিন্দু দিয়ে যায়, একই অঙ্ক। 4 নাম্বার, একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং তা মূল বিন্দু এবং এত এত বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু মানে কি 0 0, তা আবার ওই যে 2টা পয়েন্ট বলে দেওয়া আছে, 0 0 বিন্দু দিয়ে যায়, এত গেল। তারপরে একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত এবং তা মূল বিন্দু মানে হচ্ছে 0 0 এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। দেখো এবার আর পয়েন্ট বলে নাই তোমাকে 5 নাম্বারে এসে। ওকে, তো 5 নাম্বারে এসে কি করতেছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। আবারও সেম, আমি যা শর্টকাটে করতেছি, এবার লেখাগুলো আগের বারের মতোই হবে। সো এটা হচ্ছে সেই -g - f, অ্যান্ড আমাদের এবারের রেখার সমীকরণটা হচ্ছে কত, x plus 2y x plus 2y plus 1 ইকুয়াল হচ্ছে 0। এবং যা এই রেখাটা দেখো মূল বিন্দু দিয়ে যায়, 0 0 দিয়ে যায়, আর কোন বিন্দু দিয়ে যায়, ওই যে একটা বৃত্তের ইকুয়েশন দেয়া আছে দেখছো, ওই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়। তো দেওয়া আছে, দেওয়া আছে, ওই বৃত্তটার ইকুয়েশনটা বলবা, x স্কোয়ার plus y square plus 3x minus 5y plus 3x - 5y প্লাস 6 6 ইকুয়াল 0। বৃত্তটির কেন্দ্র কত,
এই যে এই যে এই যে 3 কে -2 দ্বারা ভাগ করলে -3/2, minus 3/2 আর -5 কে এটা দ্বারা -2 দ্বারা ভাগ করলে 5/2। তাহলে এই বৃত্তটা হচ্ছে 0 0 এবং হচ্ছে এই বিন্দু কত কত বিন্দু এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে হচ্ছে এই বিন্দু দিয়ে যায় -3/2 কমা হচ্ছে 5/2, এত বিন্দু দিয়ে যায়। বোঝা গেছে? তাহলে কি করব, আমরা ফার্স্টে তো ধরি বৃত্তের ইকুয়েশন হচ্ছে ওইটা ধরে নিব যে x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0 ধরলাম। এবার দেখো, এখন প্রথমে বলছে কি বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত, তাহলে ওই রেখা দ্বারা এটাকে সিদ্ধ করলাম, এটাকে সিদ্ধ করলে পাবো -g -2f + 1 হচ্ছে 0, বা এখান থেকে g এর ভ্যালুটা একটু বের করে রাখো, জিটা ওই পাশে নিয়ে গেছি, তাহলে g হচ্ছে 1 - হচ্ছে 2f। তো এটা ধরো 2 নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা, এই বৃত্তটা, এই আমাদের 1 নং বৃত্তটা কি কি বিন্দু দিয়ে যায়? 0 0 দিয়ে যায়। 1 নং বৃত্তটি আমাদের 0 0 ও -3/2, 5/2 বিন্দুগামী। বিন্দুগামী করাবা 0 0 দিয়ে যদি এই রেখাটাকে, এই সমীকরণটাকে সিদ্ধ করা হয়, তাহলে দেখো 0 0 0 0 খালি +6 থাকে। সো সরি, এখানে প্লাস এইটারে কেন করতেছি, আমি এইটারে সিদ্ধ করাবো তো, সরি 1 নাম্বারটাকে হচ্ছে সিদ্ধ করাবো, আমি এটা ভুলে এটাই চলে গেছি। তো 0 0 দ্বারা সিদ্ধ করলে 0 0 0 0 খালি c হচ্ছে 0, তাহলে 0 + 0 + 0, হ্যাঁ 0 0 0 0 প্লাস c হচ্ছে 0। তাহলে c কত পাচ্ছি? 0 পেয়ে গেছি, c এর ভ্যালু পেয়ে গেলাম, পেয়ে গেছি c এর মান। এইভাবে আবার করো না, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। দেন আর একটা কি বলছে, এই যে -3/2, 5/2, তো সেটা দ্বারা এটাকে সিদ্ধ করো। সিদ্ধ করছো, সিদ্ধ করার পরে সেখানে c এর ভ্যালু বসাই দিবা, g এর ভ্যালু বসাই দিবা, সেখান থেকে f পেয়ে যাবা। আগের বার মতো f পেয়ে গেলে বাকিটা সলভ করে জাস্ট এখানে বসাই দিবা। সো আশা করি এখানে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো সেম ভাবে তোমরা করতে পারবা। ঠিক আছে? সো এখানে আজকে থাকতেছে হচ্ছে আমাদের 4 পর্যন্ত। সো আজকের অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।